বাংলাদেশের পাসপোর্টের অবস্থা আসলেই কি খারাপ হচ্ছে? আলহামদুলিল্লাহ, আমরা যে সুইজারল্যান্ডে এইমাত্র পৌঁছাইলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন ব্যাগটা গুছাচ্ছি, বুঝতে পারছেন। আর আমরা 4 দিনের জন্য যাচ্ছি সুইজারল্যান্ডে। আসলে অনেক দিন ইচ্ছা ছিল সুইজারল্যান্ড ঘোরার, তো ইনশাল্লাহ সে আশা পূরণ হচ্ছে। তো আসলে যারা ট্রাভেল করতে পছন্দ করে, আমার মনে হয় তাদের প্রত্যেকের স্বপ্নের দেশ থাকে এই সুইজারল্যান্ড। তো আমরা এখন, আমাদের বাস হচ্ছে রাত 11টায়, আর আমি কিছু খাবার নিয়ে যাচ্ছি। পরোটা মিষ্টি ছিল, তো ভাবলাম নিয়ে যাই, কাজে লাগবে। এটা ব্রেকফাস্টের জন্য, যেহেতু আমরা সকাল 8টায় হয়তো পৌঁছাবো সুইজারল্যান্ডে, তো ব্রেকফাস্টটা নিয়ে যাই। আর কিছু পানির বোতলও নিয়ে যাচ্ছি, সুইজারল্যান্ডে তো পানির দামটা অনেক। আর আমরা এখন বাসে যাব যাওয়ার সময়, আর আসার সময় হচ্ছে আমরা ট্রেনে আসব তেজেভেতে। এখান থেকে 9:30টায় বের হবো। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমরা কোন হোটেলে থাকলাম আর কত খরচ হলো, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমরা চলে আসলাম গার্ড দো ভার্সাই। এখান থেকে আমাদের বাসটা মানে যাবে। আমি ব্যাগগুলো নিলাম। আর আমরা সকালবেলা পৌঁছাবো, যেহেতু সকালে সারাদিনটা পাবো। এই যে আমরা এই বাসটার অপেক্ষা আছি, তবে ড্রাইভার এখনো আসে নাই। আর অন্যান্য বাসে কিন্তু ড্রাইভারগুলো অনেক আগে চলে আসছে ছাড়া, কিন্তু আমাদের দেখতেছি এখানে এখনো ড্রাইভার আসেনি। আর এই এনভায়রনমেন্টটা একদম জাস্ট মনে হচ্ছে বাংলাদেশের সেই গাবতলী বাস স্ট্যান্ডে আছি। বসে বসে বাসের মধ্যে ঘুমাচ্ছিলাম সিটে, আর কখন যে রাত পেরিয়ে সকাল হয়ে গেছে টের পাইনি। আর জানলা দিয়ে তাকাতেই দেখি যে কি অপূর্ব দৃশ্য। সূর্য এখনো ওঠে নাই, কেবল উঠবে হচ্ছে। আর আমি দেখতেছি বাইরে। আর এটা হচ্ছে জেনেভা শহর আমরা ক্রস করতেছি। জেনেভা শহরটা একটু দেখে নেন, সুইজারল্যান্ডের রাজধানী জেনেভা। বিল্ডিংগুলো সব আমার প্যারিসের মতোই লাগতেছে অনেকটা। আসলে বর্তমানে বেশ কয়েকটা দেশের ভিসা পেতে নাকি সমস্যা হচ্ছে বাংলাদেশ থেকে। বিশেষ করে আমার জানা মতে ইউরোপের যে কোনো দেশ কান্ট্রিতে ভিসা রিজেক্ট করে দিচ্ছে। আর ইউরোপের ভিসা মানে বাংলাদেশ থেকে ভিসা রিজেক্ট করে দিচ্ছে। এখানেও যে রুলসগুলো অনেক হার্ড করে দিয়েছে, নিয়মিত হওয়ার জন্য, পেপারস করার জন্য অনেক নিয়ম চেঞ্জ করে দিচ্ছে। আর বিশেষ করে ইমিগ্রেন্টদের জন্য অনেক কঠিন হয়ে গেছে এখন। আর যার কারণে আর কি বাংলাদেশ থেকে ভিসাও অনেক স্ট্রিক্ট করে দিয়েছে। আর আসলে যখন এমবাসির লোক দরকার পড়ে, মানে যখন এমবাসি লুজ থাকে, তখন দেখা যাচ্ছে সবাইকে ভিসা দেয়। আর এক সময় দেখা গেছে 2017 কি, আমার এক্স্যাক্টলি মনে নাই, এরকম 2016 কি 17 সালে ইটালিতে প্রচুর লোক নিয়েছিল। সেই সময় আমি মনে হয় থাইল্যান্ড কি মালয়েশিয়া, হ্যাঁ ওই সময় যাচ্ছিলাম, ভিসা করার জন্য গেছিলাম। যাই হোক, তখন শুনছিলাম অনেক লোক ইটালি নিয়েছে। এখন তো ইটালি ভিসা একেবারেই মানে বন্ধ করে দিয়েছে। এত লোক হয়ে গেছে যে মানে প্রচুর, সব দেখা যাচ্ছে বেশিরভাগই মোস্ট অফ দ্য পিপল সব দেখা যাচ্ছে ইলিগালভাবে আছে। আর ইউরোপের একটা দেশ থেকে তো অন্য দেশে সব যাওয়া যায়। আর কানাডাতেও একসময় আসলে অনেক ভিসা পেতে সহজ হয়েছিল। মানে বলবো কি, যে যারা লুঙ্গি পরে আছে এরকম মানুষের কথা যে ভিসা নিয়েছে। আর এখন তো খুবই মানে কড়ি ভিসা পেতে হচ্ছে। আর বর্তমানে তো অনেকের ফাইল শুনলাম স্ট্রং থাকা সত্ত্বেও রিজেক্ট করে দিচ্ছে। বাইরে দেখুন কত সুন্দর, আমি জানলা দিয়ে তাকাচ্ছি দেখতেছি অপূর্ব দৃশ্য, অপলক চোখে তাকিয়ে আছি। আসলে এর জন্য এমবাসির দোষ দেওয়াটাও ঠিক না, কারণ বাংলাদেশিদের কিছু কিছু ক্ষেত্রে আসলে নিজেরাই বাঙালিরা দায়ী এর জন্য। কারণ অনেক সময় দেখা যায় যে এক দেশের থেকে ভিসা নিয়ে অন্য দেশে অবৈধভাবে থাকতেছে, কিংবা টুরিস্ট ভিসায় এসে থেকে যাচ্ছে, যার কারণে আসলে বাংলাদেশিদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে এমবাসি। আর ইদানিং ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এইসব দেশেও
ভিসা ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। আসলে বাংলাদেশের পাসপোর্টটা আমরা নিজেরাই নষ্ট করেছি। আর বিশেষ করে ইউরোপে যে ইটালিতে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এসে যে ইলিগালভাবে বাস করতেছে, নিউ ইয়র্কে যেমন অনেক আছে এরকম, আসলে যার কারণে বাংলাদেশিদের পাসপোর্টের আজকে দুর্দশা। তবে বিগত 2 বছর ধরে 1.5 বছর ধরে এই সমস্যাটা বেশি দেখা দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা যে সুইজারল্যান্ডে এইমাত্র পৌঁছাইলাম। তো এখন এই যে বাস ধরে হোটেলে যাব। নামলাম, ফ্রি বুকে আসলাম, তাই না মিশমা? ফ্রি বুক। তো এখান থেকে আমরা হোটেলে যাব, আমাদেরকে এখানে নামিয়ে দিল। তো এখন আমরা হোটেলে যাব, বাস ধরতে হবে। তো চলো আমরা যাই, এখন হোটেলে যাই। হোটেলে লাগেজটা রেখে দেন আমরা তারপরে যাব। চলো, লেটস গো। আমাদের নামতে হবে তেলুল ক্যাথেড্রাল, এখানে আমাদের হোটেলটা। তো আমরা যে ব্যাগ ট্যাগ নিয়ে এই যে আমরা চলে আসছি, ফ্রি বুক চলে আসছি। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। এখান থেকে বাস থেকে নেমে তো হাঁটা না, ওয়াকিং ডিস্টেন্স মিশমা। এই তো আমরা হোটেলটা পেয়ে গেলাম, এই যে হোটেল দোলা রোজ, কাছেই বাস থেকে নেমেই। আসুন। তো আমাদের এখন ব্যাগটা রেখে যেতে হবে, কারণ এখন 9:30টার মতো বাজে, আর 12:30 চেক-ইন। যেহেতু এখন আমাদের অনেক টাইম, আমরা ব্যাগ রেখে বাইরে বের হয়ে যাব। আর এখানে আমাদের পার নাইট পড়েছে 130 ইউরো, ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। আর আমরা টিকিটটা বুক করেছিলাম আরও 2 মাস আগে, যার কারণে অনেক কমে পেয়েছি। আর আমাদের রিসেপশনিস্ট বললো অনেক ইন্ডিয়ান এখানে এসেছে। 113 এদিকে 113 এই সাইডে। দেখি এখানে রুমটা কেমন আবার, তাই না? এটা 4 স্টার, কিন্তু বাট সুইজারল্যান্ড না, এরকম রুম পাওয়া না তুমি বেলজিয়ামের মতো। এই যেটা কার্ডটা বের করো, তোমার কাছে আছে না? দেখো রুম কত ছোট, লক হয়েছে দেখো, লক হয়েছে কিনা। রুমে লাইট, এই যে রুমটা দেখো কত ছোট, এর আগের রুমটা কত বড় ছিল। এটা হচ্ছে আমাদের হোটেলের রুম। এই যে এই পাশের দরজা কেন আরেকটা, কি অবস্থা। এটা আলাদা দিয়ে রাখছে কেন, ওটা বলার দরকার। এখন তো রাত হয়ে গেছে, আমরা যেহেতু ঘুরে এসে রাত হয়ে গেল, তাই দিনে হলে বাইরে সিনটা দেখাতে পারতাম। এখানে কি দিছে, এটা হচ্ছে কফি, কি দিছে, মোটামুটি চলে। পাহাড়ি এলাকায় না তোমার, এখানকার রুমগুলো এরকমই হবে, বুঝছো। এখানে বালিশের উপরে আবার 2টা বিস্কুট দিয়ে রাখছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো একটা এপিসোড। আল্লাহ হাফেজ।